নতুন রাষ্ট্রপতি নির্বাচনে ইসির তোড়জোড় শুরু। তফসিলের জন্য প্রস্তুত কমিশন, ঠিক হয়নি দিনক্ষণ। ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকের পর সিইসি। নির্বাচন হবে, নমিনেশন পেপার কোন দিন সাবমিট করতে হবে। ইলেকশন হলে যদি প্রতিযোগিতামূলক হয় তাহলে এক ধরনের ব্যবস্থা, সিঙ্গেল ক্যান্ডিডেট হয় সেটা আরেক ধরনের ব্যবস্থা। বিস্তারিত নিয়ে আমরা আলোচনা করেছি। রাষ্ট্রপতি নির্বাচনের জন্য প্রস্তুতি আমরা নিয়ে রেখেছি। অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব নিয়ে বঙ্গভবনে অফিস শুরু করলেন হাফিজউদ্দিন। শাহাবুদ্দিনের বিরুদ্ধে আইনি পদক্ষেপে বাধা দেখছেন না তথ্য উপদেষ্টা। আগে করা কোনো বিষয় এবং পরেও যদি কোনো কিছু থেকে থাকে সেগুলোর জন্য নিশ্চয়ই তার বিরুদ্ধে লিগ্যাল অ্যাকশন নেওয়া যাবে। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছি আমি জিন্নাত রাজা অসোয়া। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। মধ্যরাতে ভয়াবহ আগুন। দক্ষিণ আফ্রিকার কুইন্সটাউনে ঘুমন্ত অবস্থায় প্রাণ গেল 6 প্রবাসী বাংলাদেশির। সবার বাড়ি নারায়ণগঞ্জের ফতুল্লায়, কমিউনিটিতে শোকের ছায়া। ওষুধের উৎপাদন খরচ কমাতে দেশে সিনথেটিক ল্যাব তৈরির সিদ্ধান্ত। বিশেষজ্ঞদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক। গবেষণা ও কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধির আশা। স্থানীয় নির্বাচনে কারচুপি করতে ইসিতে দলীয় লোক বসানোর অভিযোগ। জামায়াতের অবিলম্বে অপসারণের দাবি। অবস্থা বুঝে রাষ্ট্রপতি পদে প্রার্থী দেয়া না দেওয়ার সিদ্ধান্ত। পাম্পে দিন দিন কমছে গ্যাসের চাপ। সীমাহীন অপেক্ষায় চরম দুর্ভোগ। দাম বাড়ানোর পায়তারা দেখছেন গ্রাহক। জ্বালানিতে আগের ভুলের খেসারত দিচ্ছে জাতি, বললেন উপদেষ্টা। এবং 1.5 মাস বন্ধ থাকার পর 8 দিনে চিকিৎসা সেবা শুরু। স্বস্তি জানালেও নিয়মিত নজরদারির দাবি রোগীদের। শর্ত পূরণ করেই হাসপাতালের কার্যক্রমে ফেরার দাবি কর্তৃপক্ষের। শুরু হলো নতুন রাষ্ট্রপতি নির্বাচনের তোড়জোড়। এর অংশ হিসেবে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠক করল নির্বাচন কমিশনের প্রতিনিধি দল। আলোচনা শেষে সিইসি জানান, রাষ্ট্রপতি নির্বাচনের তফসিলের জন্য কমিশন প্রস্তুতি নিয়ে রাখলেও এখনও ঠিক হয়নি দিনক্ষণ। সিদ্ধান্ত হলে গেজেট আকারে প্রকাশ করা হবে বলেও জানান তিনি। 24 জুলাই দেশের 22তম রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন অসুস্থতার কারণ দেখিয়ে পদত্যাগ করার পর আলোচনার কেন্দ্রে কে হচ্ছেন 23তম রাষ্ট্রপতি। অস্থায়ীভাবে রাষ্ট্রপতি হিসেবে স্পিকার হাফিজউদ্দিন আহমদ দায়িত্ব নিলেও সংবিধান অনুযায়ী 90 দিনের মধ্যেই নির্বাচন করতে হবে নতুন রাষ্ট্রপতি। এর মধ্যে এই নির্বাচন আয়োজন ঘিরে তোড়জোড় শুরু করেছে নির্বাচন কমিশন। মঙ্গলবার সংসদ ভবনে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে প্রাথমিক আলোচনা করে নির্বাচন কমিশন। প্রধান নির্বাচন কমিশনারের নেতৃত্বে 5 সদস্যের প্রতিনিধি দল 1 ঘণ্টার বৈঠক শেষে সিইসি জানান, রাষ্ট্রপতি নির্বাচনের তফসিলের জন্য কমিশন প্রস্তুত, তবে এখনও চূড়ান্ত হয়নি দিনক্ষণ। রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে আমরা আলোচনা করেছি। প্রাথমিক আলোচনা হয়েছে। ইলেকশন যদি হয় তাহলে এখানেই হবে। আর যদি ক্যান্ডিডেট যদি সিঙ্গেল থাকে, কোনো প্রতিযোগিতা যদি না হয়, তাহলে তার ইলেকশনের দরকারই নেই। সেটা দেখা যাবে। তবে আমরা দিনক্ষণ এবং বিস্তারিত আমরা গেজেট আকারে প্রকাশ করব। রাষ্ট্রপতি নির্বাচনের জন্য প্রস্তুতি আমরা নিয়ে রেখেছি। ওনারা আমাদের কাছে ভোটার তালিকাটা দিবেন, দিলে এটা যত দ্রুত সম্পর্ক ওনারা দিবেন। আরেক প্রশ্নের জবাবে সিইসি বলেন, সাতক্ষীরা 4 আসনের এমপি সদস্য পদ সংক্রান্ত বিষয়ে সংসদ সচিবালয় থেকে কোনো মতামত বা সিদ্ধান্ত এলে সে অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেবে ইসি। না, ওটা নিয়ে এখন আলোচনা হয় না। ওনারা আমাদেরকে রেফার করলে তখন আর দেখা যাবে। এটা এখন আলোচনার বিষয়বস্তু চলবে না। এদিকে সংসদে বৈঠক শেষে নির্বাচন কমিশনে গিয়ে ইসি সচিব জানান, সংসদ অধিবেশন মুলতবি ও বহাল থাকলে এবং একক প্রার্থী থাকলে নির্বাচন প্রক্রিয়া কি হতে পারে সে বিষয় নিয়েও ডেপুটি স্পিকারের সঙ্গে আলোচনা হয়েছে। সংসদ অধিবেশন থাকলে পদ্ধতিটা কি হবে, না থাকলে কি হবে। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব নিয়ে প্রথমবার বঙ্গভবনে অফিস করলেন মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমদ। বর্ণাঢ্য আয়োজনে তাকে বরণের পাশাপাশি গার্ড অব অনার দেয় প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট। ফুলের শুভেচ্ছা জানান কর্মকর্তারা। প্রথম দিনই বিভিন্ন প্রশাসনিক কার্যক্রমে অংশ নেওয়ার পাশাপাশি সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি। অস্থায়ী রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো বঙ্গভবনে অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমদ। মূল ফটকে স্বাগত জানিয়ে ক্রেডেন্সিয়াল গ্রাউন্ডে নিয়ে যায় প্রেসিডেন্ট রেজিমেন্ট গার্ডের সদস্যরা।
ক্রেডেনশিয়াল গ্রাউন্ডে গার্ড অব অনার গ্রহণ করেন অস্থায়ী রাষ্ট্রপতি হাফিজউদ্দিন আহমদ। তাকে ফুল দিয়ে বরণ করেন বঙ্গভবনের কর্মকর্তা কর্মচারীরা। আনুষ্ঠানিকতা শেষে প্রথম দিনেই নিয়মিত দাপ্তরিক কার্যক্রমে অংশ নেন অস্থায়ী রাষ্ট্রপতি। প্রশাসনিক ও সাংবিধানিক বিষয়ে বঙ্গভবনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন তিনি। এ সময় রাষ্ট্রপতির দপ্তরে চলমান কার্যক্রম সম্পর্কে প্রয়োজনীয় ব্রিফিং গ্রহণ করেন হাফিজউদ্দিন আহমদ। প্রথম কার্যদিবসে প্রয়োজনীয় দাপ্তরিক নথিতে স্বাক্ষর করেন রাষ্ট্রপ্রধান। পরে দরবার হল সহ বঙ্গভবনের বিভিন্ন স্থাপনা পরিদর্শন করে দুপুর 1:30টার পরে বঙ্গভবন ছাড়েন হাফিজউদ্দিন আহমদ। রায়দুল ইসলাম শুভ, সময় সংবাদ, ঢাকা। সদ্য পদত্যাগী রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের বিরুদ্ধে মামলা হবে কিনা তা আদালতের এখতিয়ার বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডক্টর জাহিদুর রহমান। দুপুরে সচিবালয় ব্রিফিংয়ে তিনি আরও বলেন, রাষ্ট্রপতি হওয়ার আগে পরে কোনো দুর্নীতি অনিয়ম করলে ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে। এদিকে 2018 ও 2008 সালের নির্বাচন নিয়ে তদন্ত হওয়া উচিত বলে জানান উপদেষ্টা। রাষ্ট্রপতির পদ ছাড়ার পর থেকেই নতুন করে মোহাম্মদ শাহাবুদ্দিনকে ঘিরে শুরু হয়েছে আলোচনা। সংবিধানের 51 অনুচ্ছেদ রাষ্ট্রপ্রধানকে দায় মুক্তি দিলেও ইসলামী ব্যাংকের শেয়ার কেলেঙ্কারি, জুলাই মানবতা বিরোধী অপরাধ সহ নানা অভিযোগে তাকে বিচারের আওতায় আনার দাবি তুলছে জামায়াত এনসিপি। মঙ্গলবার সচিবালয়ে প্রধানমন্ত্রীর তথ্য সম্প্রচার উপদেষ্টার সাপ্তাহিক ব্রিফিংয়ে উঠে আসে সদ্য সাবেক রাষ্ট্রপতির প্রসঙ্গ। জানান, সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি হওয়ার আগে পরের অপরাধের বিচার করার সুযোগ রয়েছে। উনি যখন পদে নেই, সেটা আগে করা ওনার কোনো রকম কোনো যদি মিসকন্ডাক্ট, এটা আমি এই রাষ্ট্রপতির কথা বলছি না, এনি প্রেসিডেন্ট, আগে করা কোনো বিষয় এবং পরেও যদি কোনো কিছু থেকে থাকে, সেগুলোর জন্য নিশ্চয়ই তার বিরুদ্ধে লিগ্যাল অ্যাকশন নেওয়া যাবে। অপর এক প্রশ্নের জবাবে বলেন, 2018 সালের নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালনের কারণে 32 যুগ্ম সচিবকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়নি। চাকরির বয়স 25 বছর হওয়ায় অবসরে পাঠানো হয়েছে। তবে 2018 এবং 2008 সালের নির্বাচন নিয়ে তদন্ত হওয়া উচিত। 25 বছর যদি চাকরির বয়স হয়ে যায়, সরকার তাকে অবসরে পাঠাতে পারেন। এটা একেবারে আইনি ব্যাপার। যে কেউকে এটা কিন্তু আইনি, কোনো কারণ দর্শানোর প্রয়োজন নেই, আপনি এটা করেছেন বা এটা করেননি এরকম না। জুলাই আন্দোলনে হতাহতদের শরীরে 7.62 mm বুলেট পাওয়া প্রসঙ্গে দাবি করেন, প্রাণঘাতী ওই অস্ত্র ব্যবহার করেছে পুলিশই। সেনাবাহিনী ফুললি অটোমেটিক অস্ত্র যখন ব্যবহার করলো, বিডি টাইপ 8 সম্ভবত, সেটা এরপর বিজিবির কাছে এবং শেষে পুলিশের কাছে আসলো। ওই অস্ত্র হরদম পুলিশ ব্যবহার করেছে এবং ওটার বুলেটই 7.62। সম্প্রতি দেশের 34টি ব্র্যান্ডের টুথপেস্টের মধ্যে 26টিতেই ক্ষতিকর মাইক্রোপ্লাস্টিক পাওয়ার বিষয়টি উদ্বেগজনক জানিয়ে তথ্য উপদেষ্টা বলেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। যে আন্দোলনের প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। ওষুধের উৎপাদন খরচ কমাতে এবং গবেষণা বৃদ্ধির লক্ষ্যে দেশে প্রতিষ্ঠা করা হবে সিনথেটিক ল্যাব। দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সভা শেষে সাংবাদিকদের কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী আনম আহসানুল হক মিলন। মন্ত্রী আরও জানান, ঔষধ খাতের উন্নয়নে ল্যাবটি প্রতিষ্ঠা করবে বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বুয়েট, আর সমন্বয়ে থাকবে শিক্ষা ও স্বাস্থ্য মন্ত্রণালয় এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ইউজিসি। প্রধানমন্ত্রী নিজেও এ ধরনের বিশেষায়িত ল্যাব তৈরির প্রয়োজনীয়তা অনুভব করেছেন বলেও জানান শিক্ষামন্ত্রী। এদিকে বুয়েটের বিশেষজ্ঞরা জানিয়েছেন, ঔষধ খাতে দেশ উন্নত হলেও এর কাঁচামাল দেশে উৎপন্ন হয় না। সিনথেটিক ল্যাবের মাধ্যমে কাঁচামাল উৎপাদনের কারণে ওষুধের দাম কমবে। পাশাপাশি এ বিষয়ে উচ্চতর পর্যায়ের শিক্ষার্থীদের কর্মসংস্থানেরও সুযোগ তৈরি হবে। এটা একটা কমন ল্যাব হবে, হাই রিসার্চ ওরিয়েন্টেড, ড্রাগ নিয়ে রিসার্চ হবে, সিনথেটিক ল্যাব। এটা প্রত্যেকটা ইউনিভার্সিটি না, এটা সেন্ট্রালি হবে। হেলথ মিনিস্ট্রি ইন্ডাস্ট্রিকে ডাকবে, ফার্মাসি ইন্ডাস্ট্রিতে ডাকবে, অ্যান্ড আমরা তাদেরও হেল্প চাইবো। একটা মডার্ন ল্যাব আমাদের এই মেডিসিনের উপর রিসার্চ করার জন্য করতে হবে। দ্যাটস দ্য মেইন। মেডিসিনের র মেটেরিয়াল বানানোর যে ল্যাব, সেই ল্যাবের ব্যাপারে আমরা প্রধানমন্ত্রীকে প্রপোজ করেছিলাম। দেশীয় প্রযুক্তিতে ভেন্টিলেটর ও হাই ফ্লো অক্সিজেন মেশিন তৈরির প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই দুটি মেশিন ব্যবহার উপযোগী ও বাজারজাত করতে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতার আশ্বাসও দেন সরকার প্রধান। সকালে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে স্বাস্থ্য মন্ত্রণালয় সম্পর্কিত সভায় এই আশ্বাস দেন তিনি।
সভায় সংশ্লিষ্টরা দেশীয় প্রযুক্তিতে তৈরি দুটি চিকিৎসা যন্ত্রের কার্যকারিতা, সম্ভাবনা ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। দেশীয় প্রযুক্তিতে তৈরি এই দুটি চিকিৎসা যন্ত্র সফলভাবে উৎপাদন ও ব্যবহার শুরু হলে বিদেশি প্রযুক্তির ওপর নির্ভরতা কমবে বলেও জানান সংশ্লিষ্টরা। এ সময় প্রধানমন্ত্রী বলেন, স্বাস্থ্যসেবায় আধুনিক প্রযুক্তির বিকাশে সরকার গবেষণা ও উদ্ভাবনকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা, মান যাচাই এবং উৎপাদনের ক্ষেত্রে সরকার সহযোগিতা দেবে। নির্বাচন কমিশনকে আজ্ঞাবহ প্রতিষ্ঠানে পরিণত করতেই রাজনৈতিক বিবেচনায় দলীয় ব্যক্তিদের নিয়োগ দেয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। দুপুরে সমসাময়িক বিষয় নিয়ে জরুরি সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন তিনি। রাষ্ট্রপতি নির্বাচনে বিরোধী দল প্রার্থী দেবে কিনা তা আলোচনার পর সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল। বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ পদে দলীয় লোক নিয়োগ দেওয়ার অভিযোগ তুলে সংবাদ সম্মেলনের আয়োজন করে জামায়াতে ইসলামী। মঙ্গলবার রাজধানীর মগবাজারে সংবাদ সম্মেলনে বিএনপি সরকারের নীতির সমালোচনা করেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। জামায়াতের সেক্রেটারি জেনারেল অভিযোগ করেন, সিটি কর্পোরেশন, জেলা পরিষদ সহ বিভিন্ন জায়গায় প্রশাসক নিয়োগ দেওয়ার পর এবার গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে ছাত্রদলের নেতাদের নিয়োগ দিয়েছে সরকার। নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব পদে নিয়োগের সমালোচনা করে স্থানীয় সরকার নির্বাচনে কারচুপির চেষ্টার আশঙ্কা প্রকাশ করেন তিনি। যিনি বিএনপির পারপাস সার্ভ করেছেন, ওখানে এসে তিনি ইলেকশনটাকে কি করে বিএনপির ঘরে নেবেন দলীয়করণ করে, সেই ষড়যন্ত্রের জন্য এখানে বসানো হয়েছে। সমস্ত রাজনৈতিক নিয়োগ বাতিল করতে অনুরোধ করছি, তা না হলে এই নির্বাচন নিরপেক্ষ হবে না। বিরোধী দলের মতামত ছাড়াই এককভাবে রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতির অভিযোগ তোলেন জামায়াতের সেক্রেটারি জেনারেল। রাষ্ট্রপতি নির্বাচনে বিরোধী দল তাদের প্রার্থী দেবে কিনা তা পরে বিবেচনা করা হবে বলেও জানান তিনি। সবার আগে বাংলাদেশ তো, সবার আগে বিএনপি, কিসের বিরোধী দল? সংসদ লাগবে না, বিরোধী দলের কোনো ওপিনিয়ন নেই, মনোনয়ন তো ওনারা বলছেন আমার স্ট্যান্ডিং কমিটি উইল ডিসাইড হু উইল বি দ্য প্রেসিডেন্ট। সেজন্য আমরা দেখি, এখনো তো তফসিল ঘোষণা হয়নি, স্থায়ী কমিটি কি বলে। যদি ওনারা দয়া করে বিরোধী দল আছে বলে মনে করেন, তখন আমাদের লিডার অব দি অপোজিশন আছেন পার্লামেন্টে, তখন দল বা বিরোধী দল তখন তাদের চিন্তা পেশ করবে। আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির অভিযোগ তুলে এতে সরকারের ব্যর্থতা রয়েছে বলে দাবি করেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ। বলেন, বিভিন্ন ধরনের কার্ডের মাধ্যমে লুটপাটের পথ তৈরি করা হয়েছে। আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি এবং এটা দেখার কেউ আছে বলে মনে হয় না। কামরুল হাসান, সময় সংবাদ, ঢাকা। টেকনাফের কাউন্সিলর একরামুল হক হত্যার প্রায় 8 বছর পর মামলার তদন্ত বিচার প্রক্রিয়ায় নতুন অগ্রগতি এসেছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলার আসামি ব্রিগেডিয়ার জেনারেল মিফতাউদ্দিন আহমেদকে সেনা হেফাজতে নেওয়ার কথা জানিয়েছে আইএসপিআর। এই হত্যা সংশ্লিষ্ট অডিও কল প্রকাশের পর দেশ জুড়ে তৈরি হয় তোলপাড়। প্রশ্ন ওঠে আইন শৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়ে। ভয়ঙ্কর অডিও রেকর্ডে কয়েকজনের কণ্ঠ, গুলির শব্দ আর চিৎকার। 2018 সালে মাদক বিরোধী অভিযানে কথিত বন্দুকযুদ্ধে নিহত হন কক্সবাজার টেকনাফ পৌরসভার কাউন্সিলর একরামুল হক। পরিবারের পক্ষ থেকে তার শেষ কথোপকথনের অডিও প্রকাশ করলে তোলপাড় শুরু হয় সারা দেশে। প্রশ্ন ওঠে আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়ে। একরামুল হত্যার ঘটনায় সম্প্রতি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 11 জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। আসামিদের মধ্যে রয়েছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক আইজিপি বেনজির আহমেদ, সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদি, র্যাব 7-এর তৎকালীন অধিনায়ক বর্তমান ব্রিগেডিয়ার জেনারেল মিফতাউল উদ্দিন আহমেদ, ব্রিগেডিয়ার জেনারেল মাহবুব আলম, অবসরপ্রাপ্ত কর্নেল আনোয়ার লতিফ খান, অবসরপ্রাপ্ত মেজর রুহুল আমিন, সাবেক ডিজিএফআই কর্মকর্তা স্কোয়াড্রন লিডার নাজমুস সাকিব ও লেফটেন্যান্ট কমান্ডার আশিকুর রহমান। অভিযোগ আমলে নিয়ে পলাতক 8 আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে ট্রাইব্যুনাল। এ মামলায় সোমবার রাতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাউদ্দিন আহমেদকে সেনা হেফাজতে নেওয়ার কথা জানিয়েছে আইএসপিআর। আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলেও জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর। 2021 সালের 10 ডিসেম্বর গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে র্যাবের 7 বর্তমান ও সাবেক কর্মকর্তার উপর নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র। সেই তালিকায় তৎকালীন মহাপরিচালক বেনজির আহমেদের পাশাপাশি মিফতাউদ্দিন আহমেদের নামও ছিল। ব্রিগেডিয়ার জেনারেল মিফতাউদ্দিন আহমেদ বরিশাল সেনানিবাসের স্টেশন কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করছিলেন। সেখান থেকে তাকে হেফাজতে নিয়েছে সেনাবাহিনী। আদনান তুর্য, সময় সংবাদ, ঢাকা। সম্পদ বিবরণী দাখিল না করায় বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এস.কে সুর চৌধুরীকে 3 বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। বেলা 11টার দিকে এর রায় ঘোষণা করেন ঢাকার 2 নম্বর বিশেষ জজ আদালতের বিচারক আয়েশা নাসরিন।
মামলার বিবরণ অনুযায়ী এসকে সুরের বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের মালিক হওয়ার অভিযোগে তার ও তার উপর নির্ভরশীল ব্যক্তিদের নামে বা বেনামে অর্জিত যাবতীয় স্থাবর বা অস্থাবর সম্পদ, দায় দেনা, আয়ের উৎস এবং তা অর্জনের বিস্তারিত বিবরণী দাখিল করার জন্য নোটিশ দেয় দুদক। তবে আদেশ পাওয়ার 21 কার্যদিবস পেরিয়ে গেলেও তিনি এই সম্পদ বিবরণী দাখিল করেননি। পরে এই মামলায় 2025 সালের 6 নভেম্বর আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত। 2025 সালের 14 জানুয়ারি থেকে কারাগারে রয়েছেন এসকে সুর। এবার জুলাইয়ের দিনলিপি। 2024 সালের রক্তাক্ত জুলাইয়ের এই দিনে ডিবি কার্যালয় থেকে সব ধরনের কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দেন সমন্বয়ক নাহিদ ইসলাম। তার বক্তব্যে সন্দেহ আর সমালোচনার ঝড় ওঠে। সমন্বয়কদের কাছ থেকে জোর করে আন্দোলন প্রত্যাহারের বিবৃতি আদায় করা হয়েছে অভিযোগ করে সারা দেশে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা দেন অন্যরা। জুলাইয়ের অন্যতম গুরুত্বপূর্ণ এই দিনে ঘটে যাওয়া ঘটনার বিস্তারিত থাকছে নাজমুস সালেহির প্রতিবেদনে। 5 সমন্বয়কের পর 28 জুলাই ভোরে আরেক সমন্বয়ক নুসরাত তাবাসসুমকেও ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। সরকারের তরফ থেকে জানানো হয় নিরাপত্তা দিতেই তাদের গোয়েন্দা হেফাজতে রাখা হয়েছে। রাতে ডিবি হেফাজতে থেকে ভিডিও বার্তা দেন আন্দোলনের 6 সমন্বয়ক। ভিডিওতে নাহিদ ইসলামকে লিখিত বক্তব্য পাঠ করতে দেখা যায়, যেখানে সব ধরনের কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দেন তিনি। সার্বিক স্বার্থে আমরা এই মুহূর্তে থেকে আমাদের কর্মসূচি প্রত্যাহার করছি। সেদিনের সেই ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা সময় সংবাদকে জানাচ্ছিলেন আটক থাকা সমন্বয়করা। হাত বেঁধে চোখ বেঁধে জমটুমি পরায় নিয়ে যায়, নিয়ে ওইখানে ঝুলায় মারধর করে। তারপরে প্রায় 4 ঘন্টা আমাকে ঝুলায় নিচে নামায় মারে। ডিবি অফিসে চাপ দিয়ে একটা ভিডিও বার্তা তারা বের করেছিল। যদিও আমরা জানতাম না যে এই ভিডিও বার্তাটা মিডিয়ায় দেখানো হবে, বাট মূল লক্ষ্যটা সবসময় এটাই ছিল যে আন্দোলনটাকে কোনোভাবে স্থগিত করা। এদিকে সমন্বয়কদের জিম্মি করে এমন বক্তব্য দেওয়ানো হয়েছে বলে সে সময় প্রচার করেন অন্য সমন্বয়করা। এ সময় ফ্যাসিবাদ বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা বলছেন নতুন করে আন্দোলন চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন তারা। আমাদের সিদ্ধান্ত আগে ছিল যে সমন্বয়কদের মধ্যে থেকে যদি 100 জনকে গ্রেপ্তার করে যায় আমাদের পরবর্তী লেয়ারগুলো প্রস্তুত ছিল। ওই সময় আসলে আন্দোলনটা সারা দেশে এমনভাবে ছড়িয়ে গেছে, এখন কেউ এসে যদি আন্দোলন স্থগিত ঘোষণা করে আমরা জানতাম যে আসলে এটা কখনো বন্ধ হবে না। আমাদের তার পেছনে ফিরে যাওয়ার কোনো সুযোগ আলটিমেটলি সে সময় ছিল না, কারণ এবার যদি হাসিনা কোনোভাবে বেঁচে যাইতে পারে তাহলে আমাদের মৃত্যু 100% নিশ্চিত, লাশও পাওয়া যায় না। ব্যাপারটা হচ্ছে ওরকম। 28 জুলাই সকল অংশীজনের সঙ্গে পরামর্শ করে ঢাকার 8টি স্পটে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেন সমন্বয়ক আব্দুল কাদের। প্রত্যেকটা কর্মসূচি প্রণয়নের আগে ছাত্র শিবির এবং ছাত্র দলের সাথে আলাপ আলোচনা করতাম যে আমরা এটা এমনটা ভাবতেছি, আপনারা কি ভাবতেছেন। 8টা স্পট খুবই গুরুত্বপূর্ণ জায়গা। এই যে গুরুত্বপূর্ণ জায়গা যদি আমরা জমায়েত করতে পারি তাহলে মনে হচ্ছে আমাদের মনে হচ্ছে যে ল্যাকিংসগুলো ছিল আমরা কি কাটিয়ে উঠতে পারবো। সরকার কিন্তু এগুলো হচ্ছে আমাদেরকে এই গুরুত্বপূর্ণ জায়গা থেকে ডিসপার্স করতে চাই। এদিন আন্দোলন ঘিরে সহিংসতায় 147 জনের মৃত্যুর তথ্য দেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। 5 আগস্ট বিক্ষুব্ধ জনতা ডিবি কার্যালয়ের বাইরে লিখে দেন হারুনের ভাতের হোটেল। ডিবি কার্যালয়ে আটক থাকা অবস্থায় ছাত্র সমন্বয়করা আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দিলে তখন থেকেই অভিযোগ উঠে জোরপূর্বক আদায় করা হয়েছে স্বীকারোক্তি। আন্দোলনে অংশ নেওয়া ছাত্র নেতারা বলছেন এই ঘটনার পর জনমনে আরও বেশি ক্ষোভের সঞ্চার হয়, ত্বরান্বিত হয় ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন। নাজমুস সালেহি, সময় সংবাদ, ঢাকা। দক্ষিণ আফ্রিকার কুইন্সটাউন প্রদেশে আগুনে পুড়ে 6 বাংলাদেশি মারা গেছেন। দগ্ধ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে আরও একজনকে। প্রবাসীদের বরাতে জানা গেছে স্থানীয় সময় সোমবার রাত 3টার দিকে ব্যবসা প্রতিষ্ঠানে আগুন লাগে। মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে দোকান জুড়ে। ঘটনার সময় প্রতিষ্ঠানের ভেতরেই সবাই ঘুমন্ত অবস্থায় ছিলেন বলে জানা গেছে। পরে ঘটনাস্থল থেকে নিহতদের মরদেহ উদ্ধার করা হয়। আহত একজনের অবস্থাও আশঙ্কাজনক। প্রাথমিকভাবে হতাহতদের সবার বাড়ি নারায়ণগঞ্জ বলে জানা গেছে। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে বাংলাদেশি কমিউনিটিতে। দুপুরের সময় আরও থাকছে। টুথপেস্টে ক্ষতিকর মাইক্রোপ্লাস্টিক পাওয়ার ঘটনা তদন্তের নির্দেশ। 3 সদস্যের কমিটি করতে বললেন হাইকোর্ট। 15 দিনে দিতে হবে প্রতিবেদন।
লাইনে গ্যাসের চাপ না থাকায় একে একে বন্ধ হচ্ছে রাজধানীর সিএনজি স্টেশনগুলো। যেগুলো চালু আছে সেখানেও ভোগান্তি চরমে। চালকরা বলছেন চাপ কম থাকার অজুহাতে দাম বাড়ানোর পায়তারা করছে একটি মহল। আর সিএনজি স্টেশন কর্তৃপক্ষ বলছে গ্যাসের চাপ দিন দিন আরও কমছে। এম এ আজিমের রিপোর্ট। সকাল থেকে বন্ধ সিএনজি স্টেশন, অথচ গাড়ি নিয়ে লম্বা লাইনে দাঁড়িয়ে গ্রাহকরা। কখন গ্যাস পাওয়া যাবে তার ঠিক নেই, তবুও অপেক্ষায় পার করছেন ঘন্টার পর ঘন্টা। বসে আসি সকাল 8:30 থেকে, কিন্তু কখন দিবে এটার কোনো নিশ্চয়তা নেই। আর সময় তো 4-5 ঘন্টা ঠিকই যায়, বসে থাকতে হয়। আর কিছু কিছু পাম্প একেবারেই বন্ধ। সিএনজি স্টেশন কর্তৃপক্ষ বলছে লাইনে গ্যাসের চাপ আরও কমেছে, তাই গ্যাস সরবরাহ করা সম্ভব হচ্ছে না। এখন লাইনে চাপ নেই, আমাদের মেশিন বন্ধ আছে। যতদিন এইভাবে চাপ না আসে ততদিন তেমনি বন্ধ রাখতে হবে। এদিকে যে স্টেশনগুলো চালু আছে সেগুলোতেও ভোগান্তি আরও বেড়েছে। গাড়ির চাপ বাড়ায় 5 থেকে 6 ঘন্টার আগে মিলছে না গ্যাস। চালকরা বলছেন এগুলো দাম বাড়ানোর অজুহাত মাত্র। গ্যাসের দাম বাড়াবো বলতেছে, খালি শুনতেছি। যদি বাড়ায় তাহলে কিছু বাড়াক, তারপর তো আমাদের ভোগান্তিটা কমে। এক চাপে পাইতাম 500 বা 600 টাকার গ্যাস পাইতাম, ওই জায়গার মধ্যে আমরা এখন গ্যাস পাই 140, মাঝে মধ্যে হাইয়েস্ট গেলে 200। তবে এখনো চালু থাকা সিএনজি স্টেশনগুলো বন্ধ হয়ে যেতে পারে যে কোনো সময়। পিছনের অনেক পাম্প বন্ধ, যে কোনো সময় আমাদেরটা বন্ধ হয়ে যাবে। লাইনে গ্যাসের চাপ কমতে থাকায় তেজগাঁও, মিরপুর 10 সহ বেশ কিছু এলাকার সিএনজি স্টেশন এরই মধ্যে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এম এ আজিম, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে রাজধানীর গাবতলী ফিলিং স্টেশনে আছেন রিপোর্টার এম এ আজিম। সরাসরি যাচ্ছি তার কাছে। আজিম, গ্যাস সরবরাহের এখন কি অবস্থা? রাজধানীর সিএনজি স্টেশনগুলোতে কিন্তু গ্যাসের চাপ আরও অনেকটা কমে গিয়েছে। আজকে সকাল থেকে আমরা বিভিন্ন স্টেশন ঘুরে যেটি দেখেছি, আমরা কিন্তু দেখেছি যে অনেক স্টেশনেই কিন্তু আজকে গ্যাস সরবরাহ একদমই বন্ধ করে দেওয়া হয়েছে এবং যে স্টেশনগুলো আসলে বন্ধ করে দেওয়া হয় সেই স্টেশনগুলোর সামনেও কিন্তু আসলে দীর্ঘ সারি ধরে অপেক্ষা করতে থাকেন কখন সিএনজি স্টেশনটি চালু হবে। আমরা এই মুহূর্তে গাবতলীর যে সিএনজি স্টেশনটিতে রয়েছি, এই স্টেশনটিও কিন্তু এই মুহূর্তে বন্ধ রাখা হয়েছে এবং তারপরেও কিন্তু আমরা আপনাদেরকে দেখাচ্ছি সামনে সিএনজি থেকে শুরু করে বিভিন্ন গাড়ি কিন্তু দাঁড়িয়ে রয়েছে কখন এই স্টেশনটি চালু হবে এবং কখন তারা গ্যাস নেবেন। এবং এই যে সারি, এই সারি কিন্তু আসলে দীর্ঘ সারি বলা চলে এবং এক একটি পাম্প থেকে প্রায় অনেক দূরে পর্যন্ত দাঁড়াতে হয় এবং সেখান থেকে আসলে পাম্প পর্যন্ত আসতে কিন্তু আসলে প্রায় 3 থেকে 4 ঘন্টা, অনেক সময় তারও বেশি সময় লেগে যায় এবং তারপরে এসে যখন কাঙ্ক্ষিত গ্যাস না পাওয়া যায় তখন কিন্তু আসলে হতাশা বাড়ে এবং চালকরা বলছেন যে সামান্য যে গ্যাস তারা পাচ্ছেন সেই গ্যাস নিয়ে আসলে সারা দিন যে গাড়ি চালাবেন সেই পরিস্থিতি তারা হচ্ছে না এবং তার মধ্যে কিন্তু আবারও তাদেরকে পাম্পে ছুটে আসতে হচ্ছে এবং যার ফলে কিন্তু তাদের ভোগান্তিগুলো বাড়ছে। এবং সিএনজি স্টেশনগুলোর যারা কর্তৃপক্ষ রয়েছেন তাদের সাথে আমরা কথা বলেছি, তারা বলছেন যে আসলে আরও দিন দিন আসলে গ্যাসের যে চাপ সরবরাহ লাইনের সেই চাপ কমতে শুরু করেছে এবং যার ফলে কিন্তু আসলে সিএনজি স্টেশনগুলো এখন আসলে চালু রাখাই অনেকটা কষ্টসাধ্য হয়ে দাঁড়াচ্ছে এবং তাদের যে কস্ট, সেই কস্ট কিন্তু আসলে এই স্টেশনগুলো চালু রেখে আসলে ওঠানো সম্ভব হচ্ছে না, যার ফলে কিন্তু আসলে অনেক স্টেশনই ইতিমধ্যে আজকে আমরা দেখেছি যে বন্ধ রয়েছে এবং তারা আসলে কখন কবে চালু করতে পারবেন সেটিও কিন্তু আসলে নিশ্চিত করে আমাদেরকে জানাতে পারেননি কেউ। তো এই ছিল আমার কাছে সিএনজি স্টেশন থেকে সবশেষ। গাবতলী থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী এম এ আজিম। লুটপাট করে জ্বালানি খাতকে ধ্বংস করে পালিয়েছে পতিত শক্তি, এমন মন্তব্য করে প্রধানমন্ত্রীর অর্থ পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল তিতুমির বলেছেন এই খাত এখন বিদেশ নির্ভর, যার খেসারত দিতে হচ্ছে জাতিকে। সকালে রাজধানীর বিনিয়োগ ভবনে বিশ্ব যুব দক্ষতা দিবসের আলোচনায় তিনি আরো বলেন জ্বালানি খাতের সংকট মোকাবিলা করে উৎপাদনশীল খাতে বিনিয়োগ বাড়াতে কাজ করছে সরকার। রাশেদ আল তিতুমির বলেন 17 বছরে শিক্ষা ব্যবস্থাকে নষ্ট করায় দেশে প্রতি 4 জনের মধ্যে 1 জন যুবক বেকার। এই অবস্থায় নতুন কারিকুলাম ও শ্রমবাজার ভিত্তিক দক্ষ জনশক্তি গড়ে তোলার উদ্যোগ নিয়েছে সরকার। বিদ্যুৎ এবং জ্বালানি, গ্যাস সব জায়গায় আমাদেরকে একেবারে মেরে চুষে লুটপাট করে একটা শিরদাঁড়াহীন জাতিতে পরিণত করে পালিয়েছে। জ্বালানি যদি নিরাপত্তা না ঘটে তাহলে তো বিনিয়োগ হবে। গ্যাসের ক্ষেত্রে আপনারা দেখেছেন কোনো অনুসন্ধান করা হয়নি, কোনো উত্তোলনের ব্যবস্থা করা হয়নি, বিদেশ নির্ভর করা হয়েছে।
নিম্নমানের বই ছাপানো, সরবরাহ সহ নানা খাতে ২,৭১১ কোটি টাকার আর্থিক অনিয়ম হয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডে। আওয়ামী লীগ আমল সহ গত ১৭ বছরে দফতরটির অনিয়মের তথ্য উঠে এসেছে নিরীক্ষা প্রতিবেদনে। শিক্ষা গবেষকরা বলছেন, অনিয়মে জড়িতদের চিহ্নিত করে আইনি ব্যবস্থা নিতে হবে। নূরে আলমের রিপোর্ট। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিবি শিক্ষাক্রম প্রণয়ন, পরিমার্জন ও বই ছাপানোর কাজ করে। 2024-25 অর্থবছর পর্যন্ত গত 17 বছরের নানা অনিয়মের তথ্য উঠে এসেছে সাম্প্রতিক নিরীক্ষা প্রতিবেদনে। এর মধ্যে স্বৈরাচার শেখ হাসিনার শাসনামল ছিল 15.5 বছর। প্রতিবেদনে উঠে আসে নিম্নমানের বই ছাপিয়ে 1,785 কোটি টাকার অনিয়ম করা হয়েছে। চাহিদার থেকে বেশি বই ছাপিয়ে 516 কোটি 34,41,000 টাকা, পাঠ্যপুস্তক মুদ্রণ, বাধাই ও সরবরাহ কাজে 216 কোটি 49,29,000 টাকার অনিয়ম করা হয়েছে। এছাড়া বোর্ডের কর্মকর্তা কর্মচারীরা উৎসাহ ভাতার নামে 1 কোটি 6 লাখ টাকা লোপাট করেছে। রয়্যালিটি বিল থেকে ভ্যাট না কাটায় 12 কোটি 25 লাখ টাকার অনিয়ম হয়েছে। এরকম নানা খাতে 2,711 কোটি 20 লাখ টাকার আর্থিক অনিয়ম হয়েছে দপ্তরটিতে। এনসিটিবি বলছে, এসব অনিয়ম বন্ধ করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে। এটার বিষয়ে পূর্ণাঙ্গ অডিট রিপোর্টটা হাতে পাওয়ার পরে এই বিষয়ে কথা বলতে পারবো। নাম্বার 1, আমার সুযোগ থাকলে নিশ্চয়ই বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। দ্বিতীয়ত, যেটা আমি চেষ্টা করছি যে অপ্রয়োজনীয় খাতের খরচ যদি বলি সেটা কমানোর জন্য। শিক্ষা সংশ্লিষ্টরা বলছেন, বিগত সময়ে সব খাতের মতো শিক্ষা খাতেও ব্যাপক লুটপাট হয়েছে। আগামীতে যেন এমনটা না হয় সেই জন্য প্রতিষ্ঠানগুলোকে নিয়মিত নজরদারির আওতায় রাখতে হবে। শিক্ষা মন্ত্রণালয়ের এক ধরনের নজরদারি থাকতে হবে, বাট মাথায় রাখতে হবে যে শিক্ষা মন্ত্রণালয় সবসময় তো সব কাজ করবে না। সেখানে এনসিটিভির কিছু সৎ জনবল মানুষ বসানো যদি তাদেরকে রিপোর্ট করা হয়, ওইখানে যদি দেওয়া হয় এবং এক ধরনের সুপারভিশন মনিটরিংয়ে রাখা হয়, তাহলে দুর্নীতিটা হয়তো কিছুটা কমবে। স্বৈর শাসনের সময় নতুন যে শিক্ষাক্রম করা হয়েছিল সেখানেও শিক্ষক প্রশিক্ষণের নামে 1,000 কোটি টাকার অপচয় করা হয়। মানসম্মত বই নিশ্চিত করতে হলে এনসিটিভির কার্যক্রমের স্বচ্ছতা আনতে হবে। আর এজন্য এসব অনিয়মের সাথে যারা জড়িত তাদেরকে চিহ্নিত করে কঠোর ব্যবস্থা নেয়ার আহ্বান শিক্ষা গবেষকদের। নূরে আলম, সময় সংবাদ, ঢাকা। 1.5 মাস বন্ধ থাকার পর রাজধানীর মগবাজারে আদ্দিন হাসপাতালের সব ধরনের চিকিৎসা কার্যক্রম শুরু হয়েছে। এতে স্বস্তি জানিয়েছেন রোগী ও তাদের স্বজনরা। সেবার মান নিশ্চিতে নিয়মিত নজরদারির দাবি তাদের। শর্ত মেনে অবকাঠামো উন্নয়ন ও স্বাস্থ্যকর্মীদের বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। মঙ্গলবার সকাল 8টা থেকে মগবাজারের আদ্দিন হাসপাতালে শুরু হয় রোগীদের আনাগোনা। টিকিট কাউন্টার থেকে বহির্বিভাগ সবখানে দেখা যায় সেবা গ্রহীতাদের উপস্থিতি। দীর্ঘ 1.5 মাস বন্ধ থাকার পর চিকিৎসা সেবা চালু হওয়ায় স্বস্তি প্রকাশ করেন রোগী ও স্বজনরা। বন্ধ হয়ে গেছে, আমাকে অসুবিধা না, এত ভালো লাগছে যে খুলছে, আজকে আইছি, আবার কালকে হবে। মাথা ব্যথা হলে কি মাথা কেটে ফেলা হয়? এটা কোনো রকম না, যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে এটা সুষ্ঠু সমাধানও আছে। তবে সেবার মান নিশ্চিত করা এবং ভবিষ্যতে যেন দুর্ঘটনার পুনরাবৃত্তি না ঘটে সে বিষয়ে বাড়তি নজরদারির তাগিদ দেন রোগীরা। আমাদের থাকবে যে হসপিটাল কর্তৃপক্ষ ওনারা ওইভাবে যাতে তদারকি করে যাতে এই ধরনের ঘটনা কখনো না ঘটে। আমি একজন দায়িত্বশীল মানুষ হিসাবে আমি চাই সারা দেশের সমস্ত রোগীরাই যাতে সেফটিতে থাকে এবং আমরা কর্তৃপক্ষের কাছে এটাই আবেদন করব। সরকারের কাছে বিনীত অনুরোধ, যে এ ধরনের কোনো ঘটনা যেন কোনো হসপিটালে না ঘটে। হাসপাতালের লাইসেন্স ফিরে পাওয়ায় স্বস্তি ফিরেছে আদ্দিন মেডিকেলের শিক্ষার্থীদের মাঝেও। আদ্দিন হসপিটাল খুবই ভালো হসপিটাল, আর হসপিটাল বন্ধ which caused a lot of haphazard situations and I am very happy. আমি খুবই খুশি। ফিরে পেয়েছে, আমরা অনেক খুশি। আমরা আবার থেকে ওয়ার্ডে যেতে পারবো, পেশেন্টদের সাথে দেখা করতে পারবো, তো এটাই অনেক। 45 দিন আমরা আসলে অনেক টেনশনে ছিলাম, যেহেতু 3rd ইয়ারে আমাদের ক্লিনিক্যাল ক্লাস স্টার্ট হয়। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে সেবার মান উন্নয়নে বন্ধের 1.5 মাসে অবকাঠামো উন্নয়নের পাশাপাশি কর্মকর্তা কর্মচারীদের বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে। আমাদের ভেন্টিলেশন একটু প্রবলেম ছিল, কিছুটা প্রবলেম ছিল, সেগুলোকে আমরা আরও বেটার করেছি এবং আমরা মেক শিওর করছি যে আমাদের এখানে কোনো রকম কোনো ইনফ্রাস্ট্রাকচারে যেন আমাদের সমস্যা না থাকে। আমাদের কর্মীদেরকে বিভিন্ন লেভেলে
আমরা ট্রেনিংয়ের ব্যবস্থা করেছি। 6 নবজাতকের মৃত্যুর ঘটনায় গত 11 জুন স্বাস্থ্য অধিদপ্তর হাসপাতালটির লাইসেন্স বাতিল করে। পরবর্তীতে হাসপাতাল কর্তৃপক্ষের আবেদন ও সার্বিক পর্যালোচনার পর লাইসেন্স ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় সরকার। মানিক মোহাম্মদ ওমর, সময় সংবাদ, ঢাকা। ডেঙ্গুর প্রাদুর্ভাবের শঙ্কা থাকায় নগরবাসীকে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন। সকালে বিএন কলেজে এক অনুষ্ঠানে তিনি বলেন, পরিচ্ছন্ন নগর করতে শুধু সিটি কর্পোরেশন নয়, নাগরিকদেরও দায়িত্বশীল হতে হবে। যেখানে সেখানে ময়লা ফেলা বন্ধের পাশাপাশি শিক্ষার্থী, অভিভাবক ও সমাজের সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান উত্তর সিটির প্রশাসক। আগামী 5 বছরে ঢাকা উত্তর সিটিতে 5 লাখ গাছ রোপণের পরিকল্পনার কথাও জানান শফিকুল ইসলাম মিল্টন। যে এডিস মশার জন্ম হয় ভালো পানি থেকে, পরিষ্কার পানি থেকে। আমরা বাসা বাড়িতে আমাদের যে ওয়াশরুমগুলো আছে, টয়লেটগুলো আছে, সব সময় শুকনো রাখবো, ক্লিন থাকবো এবং ক্লিন করে রাখার চেষ্টা করব। এটুকু কাজ যদি প্রতিটি বাড়িতে ঘরে ঘরে আমরা করতে পারি, তো ডেঙ্গু আমাদেরকে আক্রান্ত করতে পারবে না। কামান আর গুলি করে মারা যাবে না। সচেতনতা দিয়েই মশাকে প্রতিরোধ করতে হবে এবং বাদবাকি যেটা মশার ওষুধ দিয়ে নিয়ন্ত্রণ করার প্রয়োজন আছে, সেটা আমরা সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আমাদের সেই প্রোগ্রামগুলো করা আছে, সেটা রুটিন মাফিক কাজ চলবে। দেশের বাজারে বিক্রি হওয়া 26টি টুথপেস্টে ক্ষতিকর মাইক্রোপ্লাস্টিক পাওয়ার ঘটনা তদন্তে 3 সদস্যের কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। 15 দিনের মধ্যে এই কমিটিকে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। সকালে বিচারপতি খিজির আহমেদ চৌধুরী ও বিচারপতি মোহাম্মদ জিয়াউল হকের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। সোমবার দেশের বাজারে বিক্রি হচ্ছে এমন 34টি টুথপেস্ট পরীক্ষা করে 26টিতে ক্ষতিকর মাইক্রোপ্লাস্টিক পাওয়ার ঘটনায় তদন্তে চেয়ে হাইকোর্টের রিট করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন। এর আগে এনভায়রনমেন্ট অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের গবেষণায় 34টি টুথপেস্টের মধ্যে 26টিতে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি পাওয়ার কথা জানানো হয়। মাননীয় বিচারপতি সন্তুষ্ট হয়ে আমাদেরকে রুল দিয়েছেন এবং একটি ডাইরেকশন দিয়ে 15 দিনের মধ্যে একটি রিপোর্ট দেওয়ার জন্য অনুরোধ বলেছেন এবং সেখানে সায়েন্স ল্যাবরেটরির একজন, বুয়েটের একজন এবং বিএসটিআর একজন, এই 3 জনকে 15 দিনের মধ্যে একটা রিপোর্ট প্রদান করার জন্য বলছে। শুধু আইন করে আর শাস্তি দিয়ে মাদক নির্মূল করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঠাকুরগাঁওয়ে তিনি সাংবাদিকদের বলেন, সবাইকে সঙ্গে নিয়ে মাদক বিরোধী অভিযানে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। মাদক বিরোধী অভিযান ঠাকুরগাঁতে শুরু করেছি সকলকে সম্পৃক্ত করে। শুধুমাত্র আইন করে বা শাস্তি দিয়ে কিন্তু মাদককে নির্মূল করা সম্ভব না। এর মূল কাজটা হচ্ছে প্রচার করা যে মাদক খারাপ জিনিস, মাদক ব্যবহার করা উচিত না। এইভাবেই যে আমাদেরকে এগোতে হবে। উত্তরাঞ্চলের কৃষি আধুনিক ও রফতানিমুখী করতে ৩,০০০ কোটি টাকার বিশেষ পুনঃ অর্থায়ন তহবিল গঠন করেছে বাংলাদেশ ব্যাংক। এর মধ্য দিয়ে উৎপাদন থেকে শুরু করে সংরক্ষণ, প্রক্রিয়াজাতকরণ ও রফতানিমুখী শিল্পে ব্যাপক পরিবর্তন আসবে। স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, উত্তরাঞ্চলকে কৃষি হাবে রূপান্তরিত করতে কাজ করছে সরকার। তবে প্রকল্পটি ইতিবাচক হলেও ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের গুরুত্ব দেওয়ার পরামর্শ কৃষক নেতাদের। শাকিল মাহমুদের ছবিতে বিস্তারিত নাজমুল ইসলাম নিশাতের রিপোর্টে। দেশে খাদ্য চাহিদার বড় অংশের যোগান আসে উত্তরাঞ্চল থেকে। তবে দীর্ঘদিন ধরে এই অঞ্চলের কৃষকেরা ভুগছেন ন্যায্য মূল্য, সংরক্ষণ সুবিধা ও সহজ ঋণের সংকটে। এমন বাস্তবতায় বাংলাদেশ ব্যাংকের ব্যবস্থাপনায় উত্তরবঙ্গকে কৃষিভিত্তিক বিশেষ অর্থনৈতিক কেন্দ্র হিসেবে গড়ে তুলতে ৩,০০০ কোটি টাকার পুনঃ অর্থায়ন তহবিল গঠন করা হয়েছে। তহবিলের মূল উদ্দেশ্য উত্তরাঞ্চলের কৃষি উৎপাদন বৃদ্ধি, কৃষিপণ্যের বাজারজাতকরণ, সংরক্ষণ, প্রক্রিয়াজাতকরণ, রফতানিযোগ্য কৃষিপণ্য উৎপাদন এবং গ্রামীণ কর্মসংস্থান ও আয় বৃদ্ধিতে সহায়তা প্রদান। কৃষিকে লাভজনক করার জন্য যতটুকু আপনার ব্যবস্থা নেওয়া দরকার সেগুলো ব্যবস্থা নেওয়া হবে। দ্বিতীয়ত, কৃষি পণ্যগুলোকে প্রক্রিয়াজাত করা, তাকে বাজারজাত করা, তার জন্য ব্যবস্থা গ্রহণ করা হবে এবং কৃষিভিত্তিক শিল্প গড়ে তোলা হবে। সেই জন্য সমস্ত ব্যবস্থা নেওয়া হচ্ছে। কৃষি উৎপাদন খাতে 15%, কৃষিপণ্য সংরক্ষণ, পরিবহন, বাজারজাতকরণ ও অবকাঠামো খাতে 35%, কৃষিভিত্তিক পণ্য উৎপাদন ও প্রক্রিয়াজাতকরণ খাতে 35% এবং কৃষিপণ্য রফতানি খাতে 15% বরাদ্দ থাকবে। তবে কৃষক নেতাদের মতে বরাদ্দে অবশ্যই ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের গুরুত্ব দিতে হবে। ক্ষুদ্র এবং মাঝারি উদ্যোক্তা যারা আছে এই সব ফিল্ডে, মানে কৃষির সহায়ক খাতে, মাছ বলি, পোলট্রি বলি, দুগ্ধ বলি, প্রচুর গ্রামে কিন্তু তৈরি হচ্ছে।
তাদের কিভাবে নীতি সাহায্য করবেন, তাদের কিভাবে মানে উৎসাহ দিবেন, তার জন্য যে নীতিমালা সেটা কিন্তু ব্যাংক করবে না, এটা সরকারকেই করতে হবে। গবেষকদের মতে বর্তমান সরকারের এমন উদ্যোগ উত্তরের কৃষি ও অর্থনীতিতে বৈপ্লবিক পরিবর্তন আনবে। এই কৃষি হাবটা এই অঞ্চলে মানুষের জন্য কাজ করে, এই অঞ্চলের পণ্য গবেষণা নিয়ে কাজ করে এবং এই অঞ্চলে কৃষকদের কল্যাণে যদি সেটি কাজ করে, যদিও এই পরিমাণটা অত্যন্ত কম, কিন্তু তারপরও এটি হয়তো একটি সূচনা হয়ে উঠতে পারে। বিশেষজ্ঞরা বলছেন ৩,০০০ কোটি টাকার এই উদ্যোগ উত্তরাঞ্চলের কৃষির জন্য বড় সম্ভাবনার দুয়ার খুলতে পারে, তবে এর প্রকৃত সাফল্য নির্ভর করবে বাস্তবায়নের ওপর। নাজমুল ইসলাম নিশাত, সময় সংবাদ, রংপুর। এবার বাণিজ্যের সংবাদ। জ্বালানি সংকটের পাশাপাশি নানা জটিলতায় $50 বিলিয়ন রফতানি আয়ের লক্ষ্যমাত্রা অর্জনে বড় চ্যালেঞ্জের মুখে তৈরি পোশাক খাত। প্রতিযোগী দেশগুলোর সঙ্গে টিকতে না পেরে যেমন অর্ডার হারাতে হচ্ছে, তেমনি কাঁচামাল আমদানি ও পোশাক রফতানির ক্ষেত্রে জাতীয় রাজস্ব বোর্ড, চট্টগ্রাম বন্দর এবং কাস্টমসেও জটিলতার শেষ নেই। এমনকি সুযোগ সুবিধা বাড়িয়ে বর্তমানে ভারত ও বাংলাদেশের অর্ডার সরিয়ে নিচ্ছে বলে অভিযোগ ব্যবসায়ীদের। সাক্ষাৎ রিপোর্ট ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। তৈরি পোশাক রপ্তানিকারকদের সংগঠন বিজিএমই এর তথ্য অনুযায়ী বিগত ৫ অর্থ বছরের রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা একবারও অর্জন করা সম্ভব হয়নি। এমনকি সবশেষ ২০২৫-২৬ অর্থ বছরে ৪৪.৪৯ বিলিয়ন মার্কিন ডলার লক্ষ্যমাত্রার বিপরীতে রপ্তানি আয় হয়েছে ৩৮.৭০ বিলিয়ন মার্কিন ডলার। চলতি ২০২৬-২৭ অর্থ বছরে ৬৩.৪ বিলিয়ন মার্কিন ডলার আয়ের মধ্যে শুধুমাত্র তৈরি পোশাক খাত থেকে রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে অন্তত ৫০ বিলিয়ন মার্কিন ডলার। আমরা যদি নতুন মার্কেটে ঢুকতে চাই, নতুন একটা ফ্যাশনেবল আইটেম নিতে চাই, সেক্ষেত্রে কিন্তু আমাদের এইচএস কোডের জটিলতাটা বেশি দেখা দেয়। সদ্য সমাপ্ত অর্থ বছরে প্রচলিত বাজার হিসেবে পরিচিত যুক্তরাষ্ট্রে ৭.৭৪ বিলিয়ন, ইউভুক্ত ২৭টি দেশে ১৯ বিলিয়ন, যুক্তরাজ্যে ৪.৩৮ বিলিয়ন মার্কিন ডলারের পণ্য রপ্তানি করেছেন দেশের গার্মেন্টস ব্যবসায়ীরা। $1 মিলিয়ন লো ইন্টারেস্টে যদি আমি না পাই, আমি ১২-১৪% ইন্টারেস্টে তো লোন নিয়ে আমি আপগ্রেড করব না। মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে বিশ্বজুড়ে মন্দায় আমদানিকারক দেশগুলিতে তৈরি পোশাকের চাহিদা কমছে, অল্প কিছু অর্ডার মিলছে, সেখানেও আছে মূল্য ছাড়ের চাপ। বিজনেসটা এক্সপোর্ট করতে গিয়ে দি প্রাইস অফ দিস দি প্রোডাক্ট যে এখানে আমাদের নেগোশিয়েট করতে হচ্ছে, সেই নেগোসিয়েশনটা আমাদের সাধ্যের মধ্যে হচ্ছে না। বন্দরের পাশাপাশি জাতীয় রাজস্ব বোর্ড এবং চট্টগ্রাম কাস্টম হাউজে রয়েছে নানামুখী জটিলতা। তৈরি পোশাক খাতের লক্ষ্যমাত্রা অর্জনে এইসব সংকট লাগবে সরকার দ্রুত পদক্ষেপ চায় বিজিএমইএ। মালামাল আমদানির ক্ষেত্রে খালাস করতে পারি এবং রপ্তানির ক্ষেত্রে যেন আমরা দ্রুত শিপমেন্ট করতে পারি, এই বিষয়গুলো দাবি দেওয়া আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে দিয়ে এসেছি। বিশ্বে তৈরি পোশাক রপ্তানির ক্ষেত্রে চীন প্রথম স্থানে থাকলেও দ্বিতীয় স্থানের জন্য দীর্ঘদিন ধরে লড়াই করে যাচ্ছে বাংলাদেশ এবং ভিয়েতনাম। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। হজ ব্যবস্থাপনা ঘিরে আবারও কিছু এজেন্ট বিমান ভাড়ার নামে লুটপাটের পায়তারা করছে বলে জানিয়েছেন হাবের মহাসচিব ফরিদ আহমেদ মজুমদার। বলেন, ভুল তথ্য দিয়ে তারা বিভ্রান্তি তৈরির পায়তারা করছে। সকালে রাজধানীর পল্টনে হজ ব্যবস্থাপনা নিয়ে ব্রিফিংয়ে কথা বলেন তিনি। লোভনীয় বিজ্ঞাপন দিয়ে অনৈতিকভাবে হজযাত্রী সংগ্রহ করা হচ্ছে। হজ ব্যবস্থাপনায় এটি সবচেয়ে বড় চ্যালেঞ্জ উল্লেখ করে বলেন, ইতোমধ্যে এ নিয়ে হাবের পক্ষ থেকে সতর্কতামূলক বিজ্ঞপ্তি প্রচার করা হচ্ছে। এ সময় প্রতারণার হাত থেকে বাঁচতে হজ যাত্রীদের চুক্তিবদ্ধ হওয়ার আগে হাবের ওয়েবসাইটের মাধ্যমে এজেন্সির লাইসেন্স যাচাই করার অনুরোধ করেন তিনি। ভয়ঙ্কর দাবানলে পড়ছে ইউরোপ। ফ্রান্স ও স্পেনে নিয়ন্ত্রণের বাইরে পরিস্থিতি। আগুনে পড়ছে হাজার হাজার হেক্টর বনভূমি। নতুন করে আরও হাজারো মানুষকে সরিয়ে নেওয়ার প্রক্রিয়া চলছে। দাবানলে বিপর্যস্ত দক্ষিণ ও পশ্চিম ইউরোপ। ফ্রান্স ও স্পেনে কয়েক সপ্তাহের আগুন ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগের রূপ নিয়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ফ্রান্সের জিরন্ত অঞ্চল। আগুনে দুই দেশে 3,25,000-এর বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।
স্পেনে সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি আভিলা প্রদেশে। প্রায় 280 কিলোমিটার এলাকা জুড়ে ছড়িয়ে পড়া আগুনে 77,000 হেক্টরের বেশি বন ও কৃষি জমি ক্ষতিগ্রস্ত হয়েছে। কর্মকর্তারা বলছেন দাবানলের বিস্তার কিছুটা ধীর হলেও এখনও নিয়ন্ত্রণে আসেনি। মাদ্রিদ, আভিলা, তোলেদো ও কাস্তেওন অঞ্চল থেকে হাজারো মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। চলতি বছরের শুরু থেকে স্পেনে 1.5 লাখ হেক্টরের বেশি বনভূমি আগুনে পুড়ে গেছে, যা গত বছরের একই সময়ের তুলনায় প্রায় 6 গুণ বেশি। ফ্রান্সের দাবানলের মধ্যে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে ফায়ার ক্লাউড। দাবানলের তীব্র তাপে তৈরি হওয়া এই বিশাল মেঘ নিচ থেকেই বাতাস সৃষ্টি করার পাশাপাশি বজ্রপাত ঘটিয়ে দূরের বনেও আগুন লাগাতে পারে। সোমবার দাবানল কবলিত দক্ষিণ পশ্চিমাঞ্চল পরিদর্শন করেন প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখো। বলেন এটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ফ্রান্সের সবচেয়ে কঠিন ও ভয়াবহ দাবানল পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে নতুন তাপপ্রবাহের আশঙ্কা। স্পেনে বুধবার থেকে শুরু হতে পারে দীর্ঘ তাপপ্রবাহ। অনেক এলাকায় তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াস ছাড়াতে পারে। ফ্রান্সেও জারি করা হয়েছে নতুন তাপপ্রবাহের সতর্কতা। নাসরিন রুমি, সময় সংবাদ। জাপানের দক্ষিণাঞ্চলীয় কুমামোতো অঞ্চলে 7.1 মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত এনেছে। 1 মিটার পর্যন্ত সুনামির সতর্কতা জারি করা হয়েছে, দেশটির আবহাওয়া সংস্থা এই তথ্য জানিয়েছে। এছাড়াও নাগাসাকি, কাগোশিমা, ফুকুওকা সহ অনেক জায়গায় জরুরি ভূমিকম্প সতর্কতা জারি করা হয়েছে। তবে এখনও কোনো হতাহত ও ক্ষয়ক্ষতির কথা জানা যায়নি। বাসিন্দাদের নিরাপদে থাকার আহ্বান জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। জাপান বিশ্বের অন্যতম ভূমিকম্প প্রবণ দেশ, যেখানে প্রতি 5 মিনিটে অন্তত একবার কম্পন অনুভূত হয়। খেলার খবর, সমালোচনার মুখে অবশেষে ওয়ানডে দলের নেতৃত্ব হারাতে চলেছেন মেহেদী হাসান মিরাজ। 3 ফরম্যাটে 3 অধিনায়কের দোলাচল থেকে বেরিয়ে সাদা ও লাল বলে ভিন্ন অধিনায়ক রাখতে চায় বিসিবি। গণমাধ্যমের খবর, আসন্ন ভারত সিরিজেই ওয়ানডে দলের দায়িত্ব নিতে যাচ্ছেন লিটন কুমার দাস। 2 দশকে প্রথমবার ওয়ানডে র্যাঙ্কিংয়ের তলানিতে বাংলাদেশ। 2027 বিশ্বকাপের সরাসরি খেলা এখনও চূড়ান্ত হয়নি টাইগারদের। এমন পরিস্থিতিতে গেল বছর জুনে শান্তর জায়গায় বাংলাদেশের ওয়ানডে দলের দায়িত্ব নেয় মেহেদী হাসান মিরাজ। প্রিয় সংস্করণে দেশকে কতটুকু এগিয়ে নিতে পারলেন টাইগার ক্যাপ্টেন? কেননা গুঞ্জন এখন সত্যি, 1 বছরের মাথায় অধিনায়কত্ব হারাচ্ছেন মেহেদী হাসান মিরাজ। গণমাধ্যমের খবর, বাংলাদেশ ক্রিকেট বোর্ড পরিচালকদের এক রুদ্ধদ্বার বৈঠকে নেওয়া হয় এমন সিদ্ধান্ত। 3 ফরম্যাটে 3 অধিনায়কের রীতি থেকে বেরিয়ে আসতে চাইছে বিসিবি। লাল বল ও সাদা বলে ভিন্ন অধিনায়কের পরিকল্পনা। 2027 বিশ্বকাপ পর্যন্ত ওয়ানডে দলের দায়িত্বের চুক্তিতে ছিলেন মেহেদী মিরাজ। তবে 1 বছর পরীক্ষা নিরীক্ষার পর প্রশ্নবিদ্ধ তার অধিনায়কত্ব। এমনকি মাঠের পারফরম্যান্সেও দলে থাকা নিয়ে আছে সংশয়। টি-20 দলের অধিনায়ক লিটন কুমার দাস পেতে চলেছেন ওয়ানডে দলের দায়িত্ব। সহ অধিনায়কের দায়িত্বে থাকছেন তাওহিদ হৃদয়। ঘরের মাঠে শেষ 4টা সিরিজ জয়ে র্যাঙ্কিংয়ে 1 ধাপ এগিয়েছে বাংলাদেশ। আবার বিদেশের মাটিতে জিম্বাবুয়ের বিপক্ষে দাঁড়াতেই পারেনি টাইগাররা। ধুঁকতে থাকা দলটার ধারাবাহিকতা ফিরিয়ে আনাই এখন বড় চ্যালেঞ্জ। মিরাজের নেতৃত্বে ঘরের মাঠে 24 ম্যাচে 10 জয়ের বিপরীতে 13 হার আর 1টিতে ড্র। আর বিদেশে 13 ম্যাচে জয় কেবল 2টিতে, বাকি সবগুলোতেই হেরেছে বাংলাদেশ। 2023 এশিয়া কাপের পর এই সংস্করণে সেঞ্চুরির দেখা পাননি টাইগার অধিনায়ক। গেল 1 বছরে মিরাজের উইলো থেকে এসেছে একটি 50। বল হাতেও ঢের বিবর্ণ তার অফ ব্রেক। মাঠে তার ভুল কৌশলগত সিদ্ধান্তের মাসুল গুনতে হয়েছে পুরো দলকে। সবকিছু ঠিক থাকলে আসন্ন ভারত সিরিজে ওয়ানডে দলের দায়িত্ব বুঝে নেবেন লিটন দাস। 2 দেশের কূটনৈতিক সম্পর্কে টানাপোড়েন আর নানা জল ঘোলার পর অনেকটাই নিশ্চিত ঘরের মাঠে ভারতের সাথে ওয়ানডে আর টি-20 সিরিজ। গণমাধ্যমের খবর, বাংলাদেশ সফরের জন্য আফগানিস্তানের বিপক্ষে নির্ধারিত 3 ম্যাচের টি-20 সিরিজ পিছিয়ে দেওয়ার কথা ভাবছে বিসিসিআই। সেপ্টেম্বরের প্রথমার্ধে ঢাকা ও চট্টগ্রামে মাঠে গড়াতে পারে বহুল কাঙ্ক্ষিত এই সিরিজ। নাজমুল হাসান পুলক, সময় সংবাদ। সংকটে ইতালির ফুটবল, দায়িত্ব নেওয়ার 16 দিনের মধ্যে টেকনিক্যাল ডিরেক্টরের পদ থেকে সরে দাঁড়ালেন পাওলো মালদিনি। কোচ বাছাইয়ে পূর্ণ স্বাধীনতা না পাওয়ার কারণেই এমন সিদ্ধান্ত নিয়েছেন তিনি। টানা ব্যর্থতায় ইতালিকে ঢেলে সাজাতে 2006 সালের বিশ্বকাপ জয়ী সাবেক ফুটবলার আন্দ্রেই পিরলোকে কোচ করার কথা ভেবেছিল ইতালির ফুটবল ফেডারেশন। তবে রাশিয়ার একটি বেটিং কোম্পানির সঙ্গে পিরলোর চুক্তি থাকায় রাজনৈতিক চাপের মুখে সিদ্ধান্ত থেকে সরে আসে ফেডারেশন। পরে কোচ হতে অস্বীকৃতি জানান পিরলো নিজেও।
মূলত দেশটির ফুটবল পুনর্গঠনে পিরলোকে আনার পরামর্শ ছিল টেকনিক্যাল ডিরেক্টর পাওলো মালদিনির, কিন্তু ফেডারেশনে স্বাধীনভাবে কাজ করতে না পারায় দায়িত্ব থেকে সরে দাঁড়ালেন সাবেক এই অধিনায়ক। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। নতুন রাষ্ট্রপতি নির্বাচনে প্রস্তুত ইসি, ঠিক হয়নি দিনক্ষণ। ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকের পর সিইসি দায়িত্ব নিয়ে বঙ্গভবনে অফিস শুরু করলেন হাফিজউদ্দিন। স্থানীয় নির্বাচনে কারচুপি করতে ইসিতে দলীয় লোক বসানোর অভিযোগ জামায়াতের, অবিলম্বে অপসারণের দাবি। অবস্থা বুঝে রাষ্ট্রপতি পদে প্রার্থী দেয়া না দেওয়ার সিদ্ধান্ত। এবং মধ্যরাতে ভয়াবহ আগুন, দক্ষিণ আফ্রিকার কুইন্সটাউনে ঘুমন্ত অবস্থায় প্রাণ গেল 6 প্রবাসী বাংলাদেশির। সবার বাড়ি নারায়ণগঞ্জে, কমিউনিটিতে শোকের ছায়া। এই ছিল দুপুরের সময়। এরপর বিভাগীয় সময় নিয়ে সঙ্গে থাকবেন সহকর্মী ইমদাদুল হক। যশো, আপনাকে ধন্যবাদ। বিভাগীয় সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।